হ্যালো এভরিওয়ান, ঘোষ লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর তোমাদের সাথে অনেক অনেক কিছু আমার বলার আছে, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। তো বন্ধুরা, এর আগের দিন না আমি আমার লাইফেরই কিছু মানে ট্র্যাজেডিক হিস্ট্রি, যেগুলো হচ্ছে মানে ভীষণ ভয়ঙ্কর, তোমাদের সাথে শেয়ার করতে চলেছিলাম। তো কিছুটা কথা আমি বলেছিলাম যে আমার জন্ম বৃত্তান্ত, মানে আমার বাবার থেকে আমি শুরু করেছিলাম কথাগুলো। তো বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার সাথে আরও বলে নিই বন্ধুরা, আমি না এখন মানে সকালবেলা প্রায় এখন 8:30টার মতো বাজে, আমি এখন রান্নাঘরে ঢুকেছি। তো তোমরা তো জানোই বন্ধুরা, আমার 8টা 8:30 নাগাদ আমি রান্নাঘরে ঢুকি, তোমরা যারা আমার ব্লগটা প্রায়ই দেখো। আর বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, আমার না ইতিমধ্যে মোটামুটি ঘরের কাজ আর হচ্ছে মানে স্নান পুজো সবই হয়ে গেছে। তো রান্নাঘরে ঢুকে বন্ধুরা ভীষণ বিপদে পড়ে গেছি, যে গিয়ে দেখলাম ভাত বসিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে দেখছি, ভাবছি যে এতক্ষণ ধরে ভাতটা বসিয়েছি, ভাতটা কেন ফুটছে না। তারপর দেখলাম বন্ধুরা যে প্রথমত দেখলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে, আর পুরো সারা বাড়িতে গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে, রান্নাবান্না কিছুই করতে পারলাম না। তো ভীষণ অসুবিধা হলো। মানে সকালটা আমরা সবাই মানে ছাতু আর মুড়ি খেয়ে, মানে মেয়েরাও স্কুলে গেল। আর আমার না বন্ধুরা, আর বলি, আমার না 2টো সিলিন্ডার ছিল, কিন্তু একটা সিলিন্ডার না আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল, তো বন্ধুরা তোমাদের তো বলেইছেই যে আমার লাইফের সাথে একটা বিশাল বড় ঝড় বয়ে গেছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমার না হাজবেন্ডের বাইপাস সার্জারি হয়েছিল, আমি একটা ব্লগে তোমাদের বলেছি। আমার হাজব্যান্ডের যখন বাইপাস সার্জারি হয়, আমার হাজব্যান্ড না অনেক দিন হসপিটালাইজ ছিল। তো সেই সময় না আমাদের তো যেহেতু ক্যাটারিংয়ের ব্যবসা আছে, তো আমাদের দোকান আছে, সেই দোকান থেকে না আমাদের একটা ক্যাটারিংয়ের কাজ করার পরেই আর কি আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায়। তো তারপর না সেই সিলিন্ডারটা না ওখান থেকে চুরি হয়ে যায়। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 3 বছর আগে, তারপর না আর একদমই আরও একটা সিলিন্ডার আর নেওয়া হয়নি। তো আমাদের এখন ভীষণই অসুবিধা হয়। তো বন্ধুরা, এখন না বন্ধুরা আমি দেখো না, আমি একটু রেডি হয়েছিলাম, আমার একটু টেস্ট করা ছিল ইউএস, যে আমার শরীরটা ভীষণ ভালো নয়, মানে মাঝে মধ্যেই পেটের মধ্যে ব্যথা করছে। কিন্তু না এত দেরি হয়ে গেছে, আমি ফোন করলাম না, ওখান থেকে বললো না ম্যাডাম আপনি আজকে আসবেন না, আপনি নেক্সট দিন পরের দিন আসুন। তো আর যাওয়া হলো না। নিচে নামলাম, মেয়ের সাথে দেখা করবো বলে, তো মেয়েও তখন চলে গেছে। আর বন্ধুরা, যে কথাটা শেয়ার করছিলাম তোমাদের সাথে, তো বন্ধুরা আমি না, আমাদের না জন্মের পরেই আমার বাবার চাকরিটা চলে যায়। তখন আমার বাবার প্রায় 50 মানে এজ হয়ে গেছে। তো সেই জন্য না বন্ধুরা, আর আমার বাবার মানে ভীষণ রমরমা অবস্থা ছিল, কিন্তু সেই টাইমে না আমরা কেউই হয়নি। বাবার ভালো স্যালারি ছিল, বাবার অনেক প্রমোশন হয়ে ভালো পজিশনেও বাবা চাকরি করতেন। তো যেহেতু প্রাইভেট কোম্পানির চাকরি ছিল, তো মালিকের ছিল 2টো মেয়ে, যেটা পরে বাবার মুখে গল্প শুনেছি। তো মালিক মারা যাওয়ার পর, আর মালিকের ভীষণই বিশ্বস্ত, মানে ভীষণ কাছের মানুষ ছিলেন আমার বাবা। তো মালিক মারা যাওয়ার পর মালিকের 2 জামাই তো হঠাৎ মানে রাতারাতি কোম্পানিটা লক আউট করে দেয়, এবং সমস্ত কর্মচারীদের, সমস্ত যত এমপ্লয়ার্স ছিল তারা সবাই মানে হঠাৎ করে তাদের সমস্ত চাকরি বাকরি সব হারিয়ে ফেলে। এবং পিএফ এর অনেক লড়াই করার পরে পিএফ এর কিছু টাকা পয়সা বাবারা পেয়েছিল, কিন্তু পুরোপুরি মানে আর কি ব্যাপারটা সমাধান হয়নি। তো বন্ধুরা, আমার বাবার যেটা সবাই মানে স্বাভাবিকভাবেই হয়, অনেক টাকা ইনকাম করেছে, তো তারপর না মানে এমন একটা এজ হয়ে গেছিল, মানে তারপরেও কিছু না কিছু বাবা মানে করার চেষ্টা করেছিল, কিন্তু বাবার মনের মতো পায়নি। তো তারপর থেকে না বন্ধুরা আমাদের সংসারটা সেই থেকেই ভাঙন শুরু হয়। আর হচ্ছে আমাকে তখন মানে যেহেতু 4 ভাই বোন ছিলাম, অভাবের সংসার, তো তখন না আমি আমার মামার বাড়িতে থাকতাম। তো মামার বাড়িতেও সেখানেও মানে মানে বিশাল দুর্যোগ, আমার মামা মারা যায়। দিদা আর দাদু থাকতেন, এবং ভীষণ দাদুদেরও অবস্থা ভালো ছিল না, খুবই গরিব ছিলেন। তো তারপর থেকে বন্ধুরা আমি চলে আসলাম আমার মেজো মাসির বাড়িতে। তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো মাসির বাড়িতে আসলাম, মাসিদের ছেলে মেয়ে ছিল না, সেখানে এসে আমি থাকতাম। তো বন্ধুরা, সব কথা এরকম সোশ্যাল মিডিয়ায় বলা চলে না, শুধু এইটুকুই বলবো বন্ধুরা, আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্টটা যেন আর কোনো আমার শত্রুও যেন না পায়। আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি বন্ধুরা। রাতের পর রাত বিছানায় কেঁদেছি, মানে একা একা শুয়ে ভয় পেয়েছি, কত জ্বর গেছে, কত শরীর খারাপ গেছে, মাকে কাছে পাইনি, সারা রাত একা একা কেঁদেছি, কত ভয় পেয়েছি। এমনকি বন্ধুরা এমন অনেক দিন গেছে খিদের সময় খেতে পাইনি, মানে অনেক কষ্ট করেছি বন্ধুরা, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আর আমার বাবা মা যখন আমাকে দেখতে আসতো, বারবার আমাকে নিয়ে চলে যাওয়ার জন্য বলতো, কিন্তু না বন্ধুরা আমি যেতাম না। শুধু ভাবতাম যে না, পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে, আমি ছেড়ে এরকমভাবে যাবো না। আমার না ভীষণ ছোট থেকেই আমি পড়াশোনাটার প্রতি ভীষণ আমার ন্যাক ছিল, আর আমি পড়াশোনাটাকে ভীষণই ভালোবাসতাম করে। তো সেই হিসাবে না পড়াশোনা করার জন্য না, আর আমাদের বাড়িটা যেহেতু গ্রামের দিকে ছিল, তো স্কুলটা ছিল অনেকটা ডিস্টেন্সে, আর মানে ওখানে পরিবেশটাও অত ভালো
ছিল না। তো বন্ধুরা ওখানে তো আমার দিদিকে ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া হয়, যেহেতু বাবারও চাকরি নেই, অভাবে সংসার, আর পড়াশোনাও সেইভাবে দিদিদেরও পড়াশোনা অনেকটা দূরে ডিস্টেন্স, আর ওই এরিয়াটা খুব খারাপ ছিল। তো দিদির বাইরে বেরোতে পারতো না, ভীষণ অসুবিধা ছিল। তো সেই সময় আমার দিদি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো সেই জন্য আমি সেই ভয় না বন্ধুরা, পড়াশোনাটা ছেড়ে দেওয়ার ভয় আমি কখনো ছেড়ে চলে যাইনি, ওই মাসির বাড়িতেই থেকেছি। অনেক কষ্ট করেছি পড়াশোনার জন্য বন্ধুরা। তারপর যখন আমি ওখান থেকে আমি মাধ্যমিক দিলাম, 11-12 দিলাম, তারপর যখন ফার্স্ট ইয়ারে পড়ি বন্ধুরা, এমন একটা পরিস্থিতির সাথে শিকার হয়েছিলাম যে এমন একটা পজিশনে হয়েছিল যে আমার হাজবেন্ড না সেই রকম একটা মারাত্মক, হয়তো আজকের আমি কোথায় থাকতাম বা কিভাবে থাকতাম সেটা কেউই জানে না, কিন্তু সেই রকম এমন একটা ব্যাপারে চক্রান্তে আমি জড়িয়ে পড়েছিলাম চাকরির লোভে বন্ধুরা। তো আমাকে না একজন স্বপ্ন দেখিয়েছিল যে এয়ার হোস্টেস হওয়ার জন্য। তো আমি সেখানে সেই ফাঁদে না পা দিয়ে ফেলেছিলাম। তো আমার হাজবেন্ড না কিছুটা ওকে আমি যখন গল্পটা করেছিলাম, তো ও কিছুটা আন্দাজ করতে পেরেছিল বন্ধুরা, যে ও আমাকে বুঝিয়েছিল যে, কিন্তু বন্ধুরা আমার না তখন মাথাটা, আর বন্ধুরা আমি না ছাদে জামা কাপড় মেলছিলাম, আর এখন দেখো বন্ধুরা আমি না তোমাদের দেখাচ্ছি আমাদের অন্য একটা ছাদে, আমি যে ছাদে যে গাছগুলো, এই গাছগুলো না আমি নতুন লাগিয়েছি। আমার না বন্ধুরা যেহেতু দোতলার উপরে, আর এটা একদম পূর্ব দিকে, তো টানা রোদ্দুরটা লাগে, তো আমার না এই ছাদে গাছটা না খুব একটা ভালো হয় না। তো বন্ধুরা আমার না জামা কাপড় মেলা হয়ে গেছে, আমি এবারে নিচে চলে যাব। আর যে কথাগুলো বলছিলাম বন্ধুরা, আমার হাজবেন্ড না আমাকে অনেক সাবধান করেছিল, আর এমনকি আমি হয়তো আমি পাচার হয়ে যেতাম, সেরকম একটা পরিস্থিতির হাত থেকে না আমার হাজবেন্ড আমাকে বাঁচিয়েছিল। তো আমি না বন্ধুরা সেই টাইমে আমাদের বাড়ি ছিল গ্রামে, তারপর না আমি ফার্স্ট ইয়ার থেকে চলে গেলাম আমাদের দেশের বাড়িতে। তো সেখান থেকে আমার কলেজ ছিল মুরলীধর গার্লস কলেজ, আর আমাদের বাড়ি ছিল অনেকটা ডিস্টেন্সে। তো সেখান থেকে যাতায়াত করাটা ভীষণ কষ্টকর ছিল। সেই সকাল 7টার সময় বেরোতাম আর বাড়ি যেতাম রাত্রিবেলা, অনেকটা ডিস্টেন্সে। আর সত্যি কথা বন্ধুরা, অভাবে সংসার, তো ব্রেক করলে হয়তো অনেক টাকা গাড়ি ভাড়া লাগতো, তো সেই জন্য না ব্রেক করতে পারতাম না, একটাই বাস আসতো SD-16 বলে। তো আমার অনেকটা টাইম লেগে যেত বন্ধুরা। নেক্সট গল্পটা আবার নেক্সট দিন হবে। আমার ব্লগটা প্রায় শেষের দিকে, তো দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকে টাটা, তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুরা লাইক করতে ভুলো না। বন্ধুরা আরো অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, আর তোমরাও আমার সাথে শেয়ার করো তোমাদের কে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছো। তো বন্ধুরা সেই জন্যই বলছিলাম বন্ধুরা, আমার জীবনটা একটা 8-5টা মেয়েদের মতন স্বাভাবিক নয়। বাকি গল্পটা করছি নেক্সট দিন। টাটা, বাই।